নমস্কার, পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আজকে আমাদের পজিটিভ বার্তার ঘরে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের তথা বর্তমান সময়ের একজন বিশিষ্ট লেখক, আমাদের খুব প্রিয় লেখক শ্রদ্ধেয় অমিত কুমার নাথ মহোদয়কে। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ভীষণ ব্যস্ত আমরা জানি, তবু আমাদের সময় দিয়েছেন। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ পজিটিভ বার্তাকে। এবং আমার পাশে যিনি বসে আছেন উনি একজন গুণী লোক আমাদের রাজ্যের। আর পজিটিভ বার্তার আমন্ত্রণ পেয়ে এখানে স্টুডিওতে এসে আমি খুবই আপ্লুত এবং অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কথায় চলে যাচ্ছি। প্রথমে আমরা জানতে চাইব, শুধু আলোচনা যেটা হচ্ছে বিভিন্ন, যে আপনি গল্প লেখেন, কবিতা লেখেন বা প্রবন্ধ লিখেন বা উপন্যাস লিখেন, ছবি আঁকেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ত্রিপুরা সাহিত্য নিয়ে কিছুটা আলোচনা করব। আপনি কেন লিখেন, কি কারণ? অন্য কিছু করতে পারতেন, লেখেন কেন? আসলে লেখালেখির যে ব্যাপারটা, এটা আসলে আমার এই ছাত্রজীবন থেকে শুরু হয়েছিল। ছাত্রজীবনের শুরুতে প্রথমত অ্যাকচুয়ালি আমি পড়তে বেশি ভালোবাসতাম। একদম। বই পড়া, গল্পের বই পড়া, লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া, এবং যেই গল্পটাই আমি পড়তাম না, এটার ভিতরে আমি প্রবেশ করে যেতাম। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমি কোনোদিন শেষ করতে পারিনি। আমি এতভাবেই আবেগমথিত হয়ে যেতাম, দুর্গার কথা ভেবে, অপুর কথা ভেবে আমার মনে হতো গলাগুলি যেন ব্যথা করছে। আমি কোনোদিন এটা শেষ করতে পারিনি। এখনো চলছে, আমি শেষ করতে পারিনি। এটা আমার মানে একটা বিশাল বড়, এটা এই যে একটা সুন্দর কথা বললেন, পথের পাঁচালী যেন কোনোদিন শেষ না হয়, সেটা যেন থাকবে। কারণ পথের পাঁচালী আমাদের বাঙালির একদম কিংবদন্তি, একটা ইতিহাস, ঠিক না? একদম যা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, এবং আমাদের যে ফিল্ম মেকার, কিংবদন্তি ফিল্ম মেকার সত্যজিৎ স্যার সিনেমা করেছিলেন, সেটাও একটা কিংবদন্তি। কাজেই এটারও শেষ নেই। আপনার পথের পাঁচালী যেন শেষ না হয় এবং চলতে থাকে, এটা আমরা চাই। ধন্যবাদ। হ্যাঁ, বলছিলেন। এটাই মানে তখন এই মানে সবকিছু পড়তে গেলে আমি একটু ভাবুক হয়ে যেতাম। একদম আমি যদি বলি, এই যে রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা, সেখান থেকে আমার পড়াটা শুরু হয়েছে। একদম ঠিক আছে। এই যে ঘোড়ায় চড়িল আচার খাইল, এটা মনে আছে। ওই বাড়িটি জগদীশ বাবুর, সেটা মনে আছে। একদম। কাক ও জলের কলসি, সেটাও মনে আছে। এগুলো একদম গেঁথে আছে। অজ অথ আমর ইটো ইহ, সব মনে আছে আমার। তো এইগুলি করতে করতে একটা সময় আমি দেখলাম যে ছন্দবদ্ধ কিছু ছড়া আমি লিখতে শুরু করলাম। তো স্কুলের ছোট একটা ঘটনা, একদিন আমার শ্রদ্ধেয়া দিদিমণি মঞ্জুলা ম্যাডাম খাতা দেখলেন একদিন। দেখলে যে কী রে, তুই ভালো ছড়া লিখিস, তুই লিখতে থাক। তখন হঠাৎ একদিন ডাক এলো, যখন আমি সম্ভবত ক্লাস 10 বা 11-এ পড়ি, তখন স্বরচিত কবিতা প্রতিযোগিতা আন্তঃস্কুল, ইন্টার স্কুল যেটা, সেটাতে অংশগ্রহণের জন্য ডাক এলো। যথারীতি কবিতা একটা লিখলাম, ওইখানে গিয়ে পড়লাম, পাঠ করলাম, দ্বিতীয় স্থান অধিকার করলাম। এবং এটা আমার জীবনের একটা বড় একটা মাইলস্টোন। প্রথম ছড়া লেখার প্রথম পুরস্কার। শ্রদ্ধেয় অনিল সরকার জি আমাকে এটা পুরস্কৃত করেছেন, সেটা মনে আছে। অনিল সরকার জি মানে অনিল সরকার আমাদের যে বিশিষ্ট কবি ছিলেন তথা শিক্ষামন্ত্রী ছিলেন, উনি পুরস্কৃত করেছিলেন। এবং এটা আমার জীবনে একটা বড় একটা পাওনা। ওইখান থেকেই আমার জীবনের যেই লেখার প্রতি যে ঝোঁকটা, এটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তারপরে আপনার ওই দৈনিক সংবাদে লেখালেখি শুরু করলাম কবিতা দিয়ে। তো এখানে একটা ছোট একটা ঘটনা, প্রথমবার যখন কবিতা জমা দিতে যাই আমি দৈনিক সংবাদে ছোটদের পাতায়, খুব ভয় পাচ্ছিলাম। তো ম্যাডাম বললো যে তুই জমা দিয়ে আগে একটা প্যাকেটের মধ্যে করে খামে লিখে জমা দিলাম, কাঁচা হাতের লেখা তখন। তো গেলাম, গিয়ে যিনি বসে আছেন ওনাকে বললাম, স্যার আমার কবিতা কি ছাপবে? তখন উনি আমার দিকে তাকিয়ে পেছন দুইটা বড় বড় বস্তা দেখালেন, যে দেখুন এই 2 বস্তা হচ্ছে কবিতা শুধু কবিতা জমা পড়েছে, এবার আপনি ভাবুন। এখান থেকে আমি মনটা একটু খারাপ হয়ে গেল, চলে আসলাম যে রাজ্যে এত কবি থাকতে আমার কবিতার কোথায় স্থান পাবে। তবে যাই হোক, 2 সপ্তাহ পরে আমার এই কবিতাটা বের হলো। এটা ছিল সন্ত্রাসী রাজত্ব। একদম। হ্যাঁ, এই কবিতাটা প্রথম কবিতা যেটা আমার এই দৈনিক সংবাদে ছোটদের পাতায় আসলো। খুশি হয়েছিলেন একদম, মানে একদম এটা আর বলার অপেক্ষা রাখে একদম। সবাইকে দেখেছেন আনন্দে আমার কবিতা বেরিয়েছে। এই যে এখনো আছে পেপার কাটিংটা আমার কাছে। খুব সুন্দর কথা বলেন যে আপনার যে স্মরণীয় ঘটনাটা, প্রথম যে লিখছেন, প্রথম পুরস্কার এবং প্রথম দৈনিক সংবাদে আমাদের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরাতে বহুল প্রচলিত। হ্যাঁ, এটা অনেক বড় একটা পাওনা আমার কাছে। একদম, খুব
ভালো কথা বললেন, এই স্মৃতিটা ধরে রাখা দরকার। কিন্তু আপনি একজন শিক্ষক এবং অঙ্কন শিল্পী, আমরা জানি প্রচ্ছদ আঁকেন, পাশাপাশি আপনি লেখালেখি কখন কিভাবে করেন? এই প্রশ্নটা আসলে আমাকে সবাই জিজ্ঞেস করে যে আপনি স্বাভাবিক। লেখেন কোন সময়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখনকার সময়ে পড়তে গেলে লেখার আগে তাকে পড়া দরকার। একদম। এটা সংকল্প করে পড়তে হবে যে আমি আজকে বই পড়বই, এবার হুমায়ুন পড়ি, এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ি, আগেই সংকল্প না আজকে আমি বইটা পড়ব। এবার সেটা রাতে হোক সকালে হোক যাই হোক সেটা আমি করে থাকি, এবং এটা থেকেই আস্তে আস্তে আমি ওই যে গল্পের দিকে বলুন বা লেখালেখির দিকে এগোতে থাকি। বাহ, সুন্দর করে বলুন। আচ্ছা, প্রথম যে আপনি ছড়াটা লিখেছিলেন, এটা কি বাড়িতে লিখেছিলেন না স্কুলে? না, এটা স্কুলে বসে লিখেছিলাম। বাহ, এটা মনে তো নেই? না, মনে নেই। মনে নেই। এই বিশ্বজুড়ে চলছে শুধু সন্ত্রাসের রাজত্ব, বাহ। ধীরে ধীরে করছে কায়েম তাদের আধিপত্য, এরকম বাহ, এই ধরনের এটা ছড়া। এরকম একটা ছন্দবদ্ধ ছড়ার টাইপ। স্কুলে লিখেছিলেন? হ্যাঁ, স্কুলেই। বাহ, খুব সুন্দর কথা। কত বছর হলো আপনার এই লেখালেখিতে? আমি এখন মানে 2024-এ আমাদের পজিটিভ বার্তা গড়ে আছে। আমি শুরু থেকে? লেখা শুরু করি মনে করেন 2000 হবে, 2001। 2001 হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ। তাই এখন পরবর্তী সময়ে পত্রিকাতেই সাধারণত লেখালেখি করতাম। সবসময় সুযোগ হতো না, বা হতো না ছাপবে যে সেটাও আমরা জানতাম না, হতো এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা কবিতা শুনতে চাই প্রথম, আপনার স্বরচিত কবিতা, যে কোনো কবিতা। আচ্ছা আচ্ছা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আমাদের পজিটিভ বার্তা করে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট লেখক, কবি এবং সাহিত্যিক শ্রদ্ধেয় অমিত কুমার নাথ মহোদয়কে। সবাই সঙ্গে থাকবেন। এরই মধ্যে কবিতাটা লেখা আমার 2-4 দিন হলো। এখন তো আসলে সোশ্যাল মিডিয়া নির্ভর সব কিছু চলে, তাই যখন যেটা ভালো লাগে সেটা মিডিয়াতে আগে শেয়ার করে ফেলি। কবিতাটা হলো ভোর নিভে গেলে। ব্যতিক্রান্ত সময়ের হাল ধরে রাখি, আত্মার উপরে পোশাক চাপিয়ে চুপ করে থাকি। রোজকার যত্ন আত্মি যেভাবে বেড়ে ওঠে, তারে বলি ঘুমিয়ে পড় ভোরের আগে। যদি জেগে ওঠে নরকঙ্কাল, চাই দুমুঠো ভাত, দাঁড়াও পথিক এখনো হয়নি সকাল। আলোর পথ ধরে যেভাবে পরমাণু সংসার ছড়িয়ে দেয় বেড়ার ফোকর দিয়ে, তেমনি জন্মরা আসে কোন সে তফাৎ গায়ে জড়িয়ে। ভাগাভাগি হয়ে ছড়িয়ে পড়ল হালকা হয় বাঁধন, ফুলের দোকানের পাশে সুযোগে কষায় রাখে ঘর। পোশাক বদলে নিলে আর তো চেনার সুযোগ নাই, রক্তে রক্তে মাখামাখি হলে জাত চেনা যে দায়। সময় বুঝে আত্মারা আসে নিভে গেলে ভোর, ধরতারে চেপে সুযোগে যে বোবা সেজে রয়। বাহ, সুন্দর কবিতা। এই কবিতার যে সারমর্ম খুব সুন্দর আমরা শুনতে পেলাম। আপনার যে কবিতা লেখনী খুব সুন্দর এবং মাধুর্যপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আপনি শুধু কি কবিতা লেখেন না পাশাপাশি গল্প, প্রবন্ধ, উপন্যাস? না, কবিতার যে ব্যাপারটা, কবিতা লিখি। কবিতা আসলে হচ্ছে একটা মনের একটা খোরাকের মতো। একদম। মনটা যখন একটু উদাসীন হয়ে যায় বা মন খারাপ হয়ে যায় তখনই কবিতাটা আসে বেশি। ঠিক আছে, তো এই রাত্রেবেলা অনেক সময় অফিস থেকে এসে গান মনে হয় না বলে একটা গান গাই? না, গানও মনে হয় গানও মনে হয়, কিন্তু মানে ব্যাপারটা সময় করে উঠতে পারি না। তো এই কবিতা থেকে এই গল্পটাই এখন বর্তমানে আমি লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। গল্পটা? হ্যাঁ, গল্প। এখন পর্যন্ত কখানা গল্প লিখেছেন? গল্প বলতে বই মানে গল্প গ্রন্থ? গল্পের গ্রন্থ তো 2টা আমার বের হয়েছে। কিশোর গল্পের ঝুড়ি, এই যে এটা প্রথম খণ্ডটা, কিশোর গল্পের ঝুড়ি প্রথম খণ্ড। এটা হচ্ছে আপনার 2000 বের হয়েছিল, এটা 2023-এ। তারপর 2024-এ এটা কিশোর গল্পের ঝুড়ি দ্বিতীয় খণ্ড, এবং এটা কেন বের করেছি এটার পিছনে একটা গল্প আছে। না 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 না, এটার মধ্যে এটা সংকলন। এটার মধ্যে প্রায় 11টা গল্প আছে, এবং এটার মধ্যে প্রায় 10টার মতো গল্প আছে। ছোট্ট করে যদি গল্প থাকে একটু শোনান আমাদের সবাইকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে কোনো একটা থেকে। আসলে প্রত্যেকটা গল্পের মধ্যেই আমার ছোটবেলার একটা স্মৃতি লুকিয়ে আছে। একদম লেখক কবি তাদের স্মৃতি নিয়ে ঘুরে বেড়ায়, কাজেই থাকবে হ্যাঁ, অবশ্যই। এই যে চরিত্রগুলি আছে অ্যাকচুয়ালি এগুলি মনে হয় যেন ওরা প্রতিনিয়ত আমার গা ঘেঁষে চলে একদম, এবং ওদেরকে আমি ছুঁয়ে দেখতে পারি গল্পটা। আসলে গল্পের কথা বলতে গেলে প্রাচীনকালের সবচেয়ে প্রাচীন মাধ্যম হচ্ছে গল্প বলা। তো এটার মধ্যে প্রথম যে গল্পটা দুধের স্বর,
এই গল্পটা আমার প্রথম অবস্থায় দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল একদম। এটা। তো এটা পরবর্তী সময়ে আমি এই গল্প সংকলনে সংযোজন করেছি। এটা দুধেশ্বর একটা গল্প। আসলে গরমকালের সন্ধ্যা আগে প্রায়শই বিদ্যুৎ বিভ্রাটের নিত্য সঙ্গী ছিল। সন্ধ্যা একবার বিদ্যুৎ গেলে মোটামুটি 4-5 ঘন্টা ছোটদের পড়াশোনা লাটে, তখন হারিকেনের আলোতে আমরা পড়তাম। একদম। তো আমাদের এই পাড়ায়, ছোট্ট করে বলছি, আমাদের এই পাড়ার একজন দাদু ছিলেন, মাখন দাদু। তো উনি এখন নেই। তো ছোটোবেলায় ওনার কথা খুব মনে আছে। আগে ঘরবাড়ি কম ছিল, মাঠ ছিল বড় আমাদের বাড়ির পাশে। তো মাঠে গিয়ে বসলে উনি একটা গল্পের আড্ডা তৈরি করতেন, আর যত আজগুবি গল্প আছে ওনার মুখ দিয়ে শোনা যেত। তো এগুলি আমরা খুব মজা করে শুনতাম। তো এখানের মধ্যে আছে যেই বিল্টু, যেই চরিত্রটা, এটা মধ্যে এই গল্পটা আছে যেখানে বিল্টু মূল চরিত্র, এবং দাদুর সাথে ওর যে কথাগুলি, যেমন দাদু বলতেন আমাদের এই দেশের বাড়িতে একটা কলা গাছ ছিল, একটা গাছে একটা কলাই ধরতো। একটা কলা গাছে একটা কলাই ধরতো, অনেকগুলি না, একটা কলা। এবং এই কলা গ্রাম শুদ্ধ খেত, এই কলা গ্রাম শুদ্ধ খেত, একটা কলা। আচ্ছা, ঠিক আছে, মানে খুব লোকটা ইন্টারেস্টিং। ঠিক আছে, এমন ভাবে বলতো আমাদের কাছে তখনকার সময় ওইটাই সত্যি বলে মনে হতো। মানে এটা আপনি গপ বলছো তুমি, বা তুমি এরকম বলছো, মিথ্যে বলছো, এরকম আসতোই না মনে। এই কলা খেত সবাই মিলে, এই কলার বাকল দিয়ে ঘরের চাল বানানো হতো, কলার এই ইয়েটা দিয়ে মান্দাস তৈরি করা হতো। মানে এরকম কিছু গল্প তিনি তৈরি করেছিলেন। এবং আমাদের বলতেন ওদের বাড়িতে এক গরু ছিল, হ্যাঁ, গরুর দুধের স্বর এত মোটা ছিল যে বিড়াল হেঁটে গেলেও নাকি স্বর ভাঙতো না। তখন বিল্টুর মাথার মধ্যে একটা বুদ্ধি এলো যে আমার মামার বাড়ির গরু আছে, ঠিক আছে। তখন দিদিমা প্রায়ই বলতেন যে এই অজপাড়া গায়ে আমাদের গরুর দুধের মতো দুধ আর হয় না, খুব ভারী করে পুরু স্বর পড়ে। তখন বিল্টুর মাথার মধ্যে ঘুরে গেল যে তা মাখন দাদু যেহেতু বলেছেন যে বিড়াল হেঁটে গেলেও স্বর ভাঙে না, আমাদের গরুটাও তো ভালো, দেখি না একবার ট্রাই করে। তখন সেই একদিন দুপুরবেলা এই কড়াই ভর্তি দুধ, তখন তো উনুনে জাল দেওয়া হতো, এবং খুব মোটা হয়ে স্বর পড়তো, লাল রঙের একদম দুধ থাকতো নিচে, হ্যাঁ, দুধ, প্রচুর দুধ থাকতো। তো তখন বিল্টু কী করলো, একদিন দুপুরবেলা সেই সুযোগে সত্যি সত্যি তাদের বাড়ির যে পোষা মিনিটা ছিল সেটা নিয়ে ছেড়ে দিল এই কড়াইয়ের মধ্যে। তো সেটা শর্ত ভেঙে গেল, মিনি খুব সুপ করে দুধটা খেয়ে নিল। তারপর পরের ঘটনা তো গল্পে আছে, উধম কেলানি খেলো তার মাসি এবং তার মামার বাড়ির দিদিমা থেকে, সবার থেকে। তার এই ভ্রমটা ভেঙে গেল যে দুধের উপর দিয়ে আসলে গল্পই। তো এটা হচ্ছে দুধেশ্বর গল্প। তবে আপনারা যে কথাটা বলেন যে দাদু, মাখন দাদু গল্পটা বলতেন, আপনারা সবাই মুগ্ধ হয়ে শুনতেন একদম। এবং এগুলি আবার যে এগুলি মিথ্যে বলছে, না, মনে হয় না। অ্যাকচুয়ালি তখনকার আমরা, উনিও তো গল্পই বলছেন, তাই তো। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে মানে তখনকার সময় মনে হতো যে এগুলি সত্যি। একদম স্কুলে গিয়ে আবার এটাই হুবহু কপি করে আবার কাউকে বন্ধুকে গিয়ে শোনাতাম। বাহ, সেরা, খুব ভালো লাগলো শুনলে। আচ্ছা, আপনি যেহেতু লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে, এই বই লিখছেন, কবিতা লিখছেন, আপনার অনেকগুলি বই বেরিয়েছে আমাদের এই সাহিত্য সমাজে। ত্রিপুরার সাহিত্য সমাজ সমৃদ্ধ হচ্ছে আপনার বই পড়ে, কবিতা পড়ে, গল্প পড়ে। নিশ্চয়ই প্রেরণা তো কেউ না কেউ আছে না, কোনো পড়াশোনা থেকে? কিভাবে আপনি? আসলে এই মূলত সাহিত্য চর্চা থেকেই লেখার একটা অভ্যেস আমার তৈরি হয়েছে। রবি ঠাকুরের যেই গল্পগুচ্ছ এগুলি, তারপরে প্রথমত আমি এই স্কুল পাঠ শেষ করে কলেজে যখন ভর্তি, যখন বাংলায় অনার্স নিয়েছিলাম, তো এই বাংলা সাহিত্য পড়তে পড়তে এগুলির মধ্যে আসলে ডুবে গিয়েছিলাম। আর তখন আমার মনে হলো যে আমার যে কথাগুলি সেটাও তো একটা সাহিত্য হতে পারে, একটা গল্প হয়ে যেতে পারে, একটা উপন্যাস হয়ে যেতে পারে। একদম ওই থেকেই আমার প্রেরণা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলুন, বলাইচাঁদ মুখোপাধ্যায় বলুন, ওদের গল্পগুলি আমাকে এতভাবে মোহিত করে যে আমার মনে হয় যে এই বর্তমান সাহিত্যর ক্ষেত্রে এই গল্পটা খুব জরুরি হয়ে পড়েছে। দেখুন, আমরা যখন ঘুমাই আমাদের শরীরটা নিস্তেজ হয়ে যায়, কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটা গল্প চলে, একটা কথা বলা বলি চলে। এটা সবার ক্ষেত্রে হয়, এবং ওটাকেই লেখায় রূপ দেওয়াটা মনে হচ্ছে আমার কাছে একজন লেখক কবির একজন সার্থকতা। তার দৃষ্টিভঙ্গিতে একটা লেখা প্রস্ফুটিত করাই, সৃষ্টি করাই কবির লেখকদের কাজ, তাই তো? একদম। হ্যাঁ। তো আপনি যে এতদিন ধরে লেখালেখি করছেন, এই যে লেখার বই বেরোচ্ছে,
যে আপনি লেখালেখি করছেন, আপনার যে কবিতায় স্কুলে আপনার ছড়াটা বেরিয়েছিল প্রথম, তারপর কি আপনি দীর্ঘদিন আপনার পরে 2021 থেকে আবার শুরু করছেন লেখা? এই যে একটা ভিতরে মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেল। না, ফাঁকা বলবো না, আসলে লেখা কবিতা থামেনি আমার, আমি কবিতা কন্টিনিউ লিখছিলাম এবং কবিতা বই পড়ছিলাম, কারণ না পড়ে তো লেখা যায় না। এই যে আমার পরবর্তী সময়ে যে লেখাগুলি চলছে, এরপরে আমি সম্ভবত 19 বলতে পারি, এই যে প্রথম যে 2019-এ এই বইটা বর্ণমালা প্রকাশনী থেকে কবিতার বই শেকড়ের টানে। এবং আসলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়, একটা পরিচিতি না থাকলে, মানে আসলে আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা বই বের করতে পারবো। লিখতাম, হ্যাঁ, মনের খুশিতে লিখতাম, আনন্দে লিখতাম, কিন্তু এই বর্ণমালার প্রকাশনীর সাথে পরিচয়, কথা বলা এবং ওনার ভালো লাগা থেকেই এই কবিতার বইটা প্রথম বেড়েছে এটা কবিতার বইটা। ধন্যবাদ। এবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি অনেকদিন ধরে লেখালেখি করছেন, আমরা জানতে চাইব যে ত্রিপুরার সাহিত্য জগৎ কীভাবে চলছে, সাহিত্য চর্চাটা কীরকম বর্তমানে? আসলে বর্তমান যন্ত্র সভ্যতার যুগে সাহিত্যটা ত্রিপুরাতে থেমে নেই, দিন দিন এটা বাড়ছে। আমি যেটা দেখলাম, আমরা যদি বলি যে আমরা বই কেউ পড়ছে না, ঠিক আছে, বই কেউ কিনছে না, এটা আমি বলবো যে কথাটা সম্পূর্ণ সত্যি না। একটা অংশ আছে যারা এখনো বই পড়ে, এখনো বই কিনছে, এখনো বইয়ের সাথে জড়িত। তাই সাহিত্যের যে চাকাটা আছে বলেই তো বই বিক্রি হচ্ছে যাচ্ছে। হ্যাঁ, একদম। এই যে প্রথম যে ইয়াটা, আমি একটু একটা গল্প এটা নিয়ে একটু বলি ফেলি। এটার মধ্যে এই পাঠকের আবদার, যেটা এই বইটার মধ্যে একটা আমার গল্প ছিল, ভুতুরে পলাশ। তাই আমি যখন গল্পটা তৈরি করি, আমি কোনোদিন ভাবিনি যে এটার একটা সেকেন্ড পার্ট আমি তৈরি করতে পারবো। একদম। এই বইটা আমার একটা ছাত্র, ওর নাম অভিজ্ঞান, ও ড্রয়িং ক্লাসে এসে বলছে যে স্যার, ওই বইটা কিনলো প্রথম বইমেলা থেকে, তুমি যে গল্পটা লিখেছো এটা আমার কাছে ভালো লাগেনি। আমি বললাম, কিরে, কেন ভালো লাগেনি? ওটা তুমি শেষ করোনি, এটা মনে হচ্ছে যে এটা শেষ হয়নি, আরও কিছু আছে, এটা তোমার একটা গল্পটা হয়নি। ভাবলাম যে ওর মনের মধ্যে একটা অতৃপ্তি রয়ে গেছে যে ভুতুরে পলাশ ব্যাপারটা কি, কেন হয়েছে, এরপর কি হলো, তারই কথা ভেবে মাথায় রেখে ভুতুরে পলাশ দ্বিতীয় খণ্ডের মধ্যে দ্বিতীয় পর্ব আমি আবার করেছি। আমাদের দেখান দর্শকদের প্রথম খণ্ডটা একটু। এটা হচ্ছে প্রথম খণ্ডটা, ক্যামেরায় দেখান একটু। কিশোর গল্পের ঝুড়ি প্রথম খণ্ড। এটা প্রচ্ছদ শিল্পী আমারই ছাত্রী, এবং ভিতরে ইলাস্ট্রেশনও আছে, যেটা সহজেই পাঠক হৃদয়কে আকর্ষিত করবে। এটা প্রত্যেকটা গল্পের মধ্যে একটা ছবি আছে, এবং ছবিগুলির মধ্যে অনেকগুলি কথা আছে, বিষয় আছে, যেগুলি অনেকটাই, এই যে সাদা জুতো একটা গল্প, এটার মধ্যে একটা ছবি আছে, প্রত্যেকটা গল্পের সাথে সাথে ছবি জুড়ে দেওয়া হয়েছে এখানে। এটা হলো দ্বিতীয় খণ্ড। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। অমিত বাবুর দেখুন আপনারা, আর কবিতা বইটা একটু দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে কবিতার প্রথম বইটা, শেকড়ের টানে, 2019। আচ্ছা, এই যে শেকড়ের টানে যখন প্রথম কবিতার বই আপনার বেরোলো, নতুন কবিতার গন্ধ, বইয়ের একটা গন্ধ আছে কিন্তু, অসাধারণ গন্ধ, ছোটবেলা অনেকে বই নিয়ে বইয়ের যে গন্ধ। আচ্ছা, বইটা বেরোনোর পর আপনার মনে কিরকম হয়েছে, অনুভূতিটা কি? মানে একটা অসাধারণ, মানে কি বলবো, সেই সময়টার কথা, বান্ধব, পারিবারিক সবাই খুব আপ্লুত, সবাই খুব খুশি হয়েছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি খুশি, কারণ আমি ভাবিনি কোনোদিন। আমি প্রকাশককে বলেছিলাম যে তখন ওইদিন সরস্বতী পূজা ছিল, তাই ভাবলাম, তাই বললাম, শেখরবাবু, যদি বইটা পুজোর দিন পেতাম, মায়ের কাছে একটু নিবেদন করতাম। আর শেখরবাবু আমার কথা রেখেছেন, এবং ওই দিনই পুজোর দিন আমাকে একটা কপি আর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সরস্বতী পুজোর দিন মনে আছে আমার এখনো। হ্যাঁ, তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তারপর বইমেলাতে যখন বইটা আসে, আমার বন্ধুবান্ধব, আমার ছাত্রছাত্রীরা বইটার প্রতি খুব স্নেহ করে বইটা নিয়েছেন এবং আমাকে খুশিও করেছেন। তো এটাই সবচেয়ে বড় পাওনা ছিল তখনকার। একদম। আমরা আবার আলোচনা চলে যাচ্ছি, ত্রিপুরার সাহিত্য জগৎ বর্তমানে কিভাবে চলছে, কিরকম? প্রতিনিয়ত সাহিত্য চর্চা হচ্ছে। আমাদের যে প্রভাতী পত্রিকাগুলি, সেগুলি যদি আমরা লক্ষ্য করি, প্রতিনিয়ত নতুন নতুন লেখকরা আসছেন, তাদের গল্পে, সাহিত্যে, তাদের প্রভাতী পত্রিকা মানে আমাদের দৈনিক সংবাদ বলতে পারেন, স্যান্দন পত্রিকা বলতে পারেন,
স্যান্দনের একটা বিশাল অংশ জুড়ে এগুলি নিয়ে আলোচনা হয়। দৈনিক সংবাদে ছোটদের পাতা আছে, এগুলিতে গল্প কবিতা আছে। ছোট ছোট আর্টিকেলও আমি কিছু বইমেলাতে কিছু আর্টিকেলও লিখেছিলাম বইমেলার উপরে। 14 দিন যে বইমেলা চলছিল, এটা স্যন্দন পত্রিকাতে একটা সিরিজ বেরিয়েছিল 14 দিনের, ওইগুলিতে লেখালেখি করেছিলাম আমি। তারপর পরবর্তী সময়ে এই যে মুঠোফোনের বন্দিতে বন্দি শৈশব বলে একটা আর্টিকেল আমি লিখেছিলাম কিছুদিন আগে। তো এইগুলি মধ্য থেকেই মানে যতটুকু বোঝা যায় বা প্রতিনিয়ত যেগুলি পড়ি, সাহিত্য থেমেনি, সাহিত্য চর্চা প্রতিনিয়ত চলছে এবং নতুন নতুন লেখকরা আসছেন, আমার কাছে ভালো লাগছে। কয়েকজন ছাত্র আছে আমার, ওরাও লেখালেখি করছেন, বই বের করছে, চর্চা থেমেনি। এবং ত্রিপুরাতে সংস্কৃতির একটা বিশাল বড় পরিমণ্ডল আছে, আগামীতে সেটা আরও এগিয়ে যাবে। এবং ত্রিপুরার যেই প্রকাশনা আছে এটা অনেক দূর, অন্যান্য রাজ্যের সাথে অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে বইমেলাতে যে প্রচুর বই, নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে এবং বইয়ের গুণগত মান, প্রচ্ছদ বলুন, কাগজ বলুন, লেখার মান বলুন, অসাধারণ। যে কোনো রাজ্যকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে আমাদের ত্রিপুরা। তবুও আমরা আমি বলবো যেটা আমাদের যে বই যে বেরোচ্ছে, তবুও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাছে তাকিয়ে থাকতে হয় একটা কারণ। হ্যাঁ, এটা একটা সবচেয়ে বড় পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা এটা আমাদের একটা অপ্রিয় সত্য কথা হলো, এটা আমাদের সত্যি যে আমরা পশ্চিমবঙ্গের কাছে এখনো তাকিয়ে থাকি বই প্রিন্টের জন্য, বই ছাপা থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে, বাধাই থেকে শুরু করে। আসলে এটা একটা বড় ত্রুটি আমাদের, আমরা বলতে পারবো। এটা, এই ত্রুটির সমাধানটা কোথায় সেটা আমাদের কেউ বলতে পারবে না। এবং এটা এই একটা সাহিত্য সমাজ বলুন বা একটা লেখক গোষ্ঠী বলুন বা সরকারি কোনো সহযোগিতা বলুন, প্রকাশক বলুন, তারা সবাই মিলে যদি একজোট হয়ে ওই জিনিসটা না করে, তাহলে এই কাজটা কোনোদিন সম্পন্ন হবে না। ত্রিপুরা রাজ্যে একটা ঘাটতি রয়ে গেছে যে ছাপাটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সেই কাল থেকে এখন পর্যন্ত এটা একটা বিশাল বড় ত্রুটি। বিশেষ করে প্রকাশক যারা আছেন তাদের এটা দায়িত্ব নিতে হবে আমার মনে হয়। এটাই আমার ক্ষেত্রে সেটা। এখন দেখেন এই যে প্রকাশক গিল্ডের যে ইয়েগুলি আছে, তারা প্রায় 33 জন প্রকাশকের অলরেডি সদস্য আছে। তো তারা সবাই মিলেও যদি একটা এরকম একটা কোনো কিছু একটা করে, আমার ব্যক্তিগত মতামত, আশা করি এই জিনিসটার সমাধান হবে বা আগামীতে হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ের সাহিত্যের একজন বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক শ্রদ্ধেয় অমিত কুমার নাথ মহোদয়ের সাথে। আচ্ছা, আপনি একজন অঙ্কন শিল্পী, আপনি তো প্রচুর প্রচ্ছদ আঁকেন আমরা জানি, এই প্রচ্ছদগুলি কি আপনার? না, আসলে এই একটা প্রচ্ছদই শুধু আমার আঁকা, এই যে শেখরের টান এটা। হ্যাঁ, আর বাকি যে প্রচ্ছদ এবং ভিতরে ইলাস্ট্রেশনগুলি আমার ছাত্রছাত্রীদের আঁকা। আমি চাইছি যে ওরও একটা প্ল্যাটফর্ম খুঁজে পাক। একদম। তো প্রচ্ছদে একদম এই যে পাকা হাতের কাজ দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা, প্রচ্ছদ একটা ধরুন, আমি একটা কবিতা বললাম, আমি তোমাকে ভালোবাসি, প্রেমের কবিতা, আমি তোমাকে ভালোবাসি, এই একটা লাইন আপনাকে দেওয়া হলো, তার মধ্যে একটা প্রচ্ছদ আঁকবেন, কি করে আঁকবেন? অ্যাকচুয়ালি প্রচ্ছদ যে ব্যাপারটা, এগুলি চিন্তা করে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট, এখন একটা ফর্ম তৈরি হয়েছে, অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মানে যেটা আদৌ বোঝা যাবে, আদৌ বোঝা যাবে না। হয়তো বা মনে করেন একটা হৃদয়ের স্পন্দন আছে, একটা ফুল আছে, একটা সিম্বলিক ব্যাপার এই প্রচ্ছদের মধ্যে ফুটে উঠতে পারে, যেটা দিয়ে আপনার মনের কথাটা আপনি বলে ফেললেন সহসাই। একদম সত্যি কথা বললেন, একদম ছোট্টভাবে আপনি উত্তরটা দিয়ে দিলেন যে প্রচ্ছদ আঁকার যে মূল একটা বিষয়ের উপর আপনার একজন শিল্পী কীভাবে প্রচ্ছদটা আঁকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা কবিতা আমরা শুনবো আবার আপনার। আচ্ছা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, পজিটিভ বার্তার পর্দায় যারা চোখ রাখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এটা আমার প্রথম কবিতার যে বইটা, সেটা থেকে একটা কবিতা আমি পড়ছি। আজ যদি বলি, তোমার পরিত্যক্ত টেবিলের কোনায় আমি আছি কাটাকুটি কবিতায়। ভাজের গোলাপ হারিয়েছি নির্যাস, কত বর্ষা করেছে একাকী অতিপাত। দুপুরের রোদ আর ভেজা বাইপাস, জানালার পাশে বোতলে রাখা অক্টোপাস। রয়েছে সময় জমেছে অনেক বালি, স্মৃতির ফসিল ভেসে ওঠে আগেকার দিনের ডুবন্ত দ্বীপখানি। অমলতাস ফুলে পিঁপড়ের বাস, না বলা কথার হারিয়ে যাওয়া সংলাপ। বাহ,
অসাধারণ। আরেকটা শুনি, আরেকটা শুনেন বই থেকে। একটা কবিতা, ঝিনুক নদী। ঘুমিয়ে যাওয়া এক নদীর কথা, হঠাৎ দেখি ডাগর দুটি চোখ ভেসে উঠেছে নদীর মাঝ চড়ায়। শুধু 3 বার নয়, সেদিন জেলে জাল মেরেছিল হানা দেওয়া পাড়ের কিনারা থেকে নদীর মাছ বুক পর্যন্ত। বাসিন্দাহীন নদীর বাঁকে ভেসে ওঠে ভাবশূন্যতা। দূর হতে দেখা যায় ছিপ হাতে আনকোরা ছেলেদের ফাতনার খেলা। দিনের শেষে ভরে গেছে ডোলা, ঘরে ফেরার ব্যস্ততা। সূর্যাস্তের অন্তিম পর্যায়ে শেষবারের মতো ঝপাত করে জলে হানা দেওয়া। কাছে টেনে হাত বুলিয়ে দেখি ঝিনুকের মালা। শুক্তির বুকে মুক্ত আছে কিনা নদীর, নাকি নদীর বাহানা। বাহ বাহ, অসাধারণ, অসাধারণ কবিতার একটা আমরা শুনলাম পরপর 2খানা কবিতা। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় অনেক পুরস্কৃত হয়েছেন এবং রাজ্যের বাইরেও যাচ্ছেন, আপনার জীবনে স্মরণীয় দিন? আসলে স্মরণীয় বলতে আমি যেটাকে ভাবি বা মনে করি, আমি কর্মব্যস্ততার দরুন বেশিরভাগ সময়ই কোনোখানে যেতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, স্কুল নিয়ে, তারপরে আর্টের স্কুল টোল আছে, ওগুলি বাকি কাজকর্ম আছে। এই স্মরণীয় বলতে এই যে বইমেলাতে যখন প্রথম আমি কবিতা পাঠ করি, এটা আমার কাছে একদম একটা বিশাল বড় কোন সালে প্রাপ্তি। পড়েছিলেন মনে আছে? এটা সম্ভবত এই যে 2017-18 এরকম হবে। প্রথম? হ্যাঁ, প্রথম। তখন ইয়েতে উমাকান্ত বা ইয়েতে 17-18 সম্ভবত চিলড্রেন্স পার্ক। চিলড্রেন পার্ক, হ্যাঁ সরি চিলড্রেন পার্কে, ওইখানে 18 প্রথম কবিতা একদম দুরু দুরু বুকে উঠেছি, এত বড় স্টেজ, বসে আছি, স্বরচিত কবিতা পড়ব, স্বরচিত কবিতা, পুরো বিশাল বড়। পেপারে নাম এসেছিল না? হ্যাঁ, নাম এসেছিল। ওরে বাবা, এটা তো একটা বিশাল বড় প্রাপ্তি। মানে কেউ জানেনি পেপারে আসেনি আমার নাম, সেটা হতে পারে না। আমার বন্ধু বান্ধব সবাইকে দেখিয়েছি, দেখ আমার নাম পেপারে উঠেছে, কবি সম্মেলনে কবি কবিতা সবার স্বরচিত ডাক কবিতা। পেয়েছি, এটা বিশাল বড় পাওনা আমার কাছে। তথ্য সংস্কৃতির দপ্তর থেকে বলি, বাবা বিশাল বড় ব্যাপার। তো এটা আমার কাছে অনেকটা বড় একটা পাওনা ছিল। একদম একজন কবি লেখকের যে কবি, তারা এত বড় মঞ্চ যেখানে কবি বইমেলা হচ্ছে, বইমেলার এই সেই মেলা প্রাঙ্গণে হ্যাঁ। মঞ্চে স্বরচিত কবিতা পাঠ করা একটা সম্মানজনক ব্যাপার, যেহেতু সরকারিভাবে। একদম এটা সেই বিশাল বড়। সম্মানটুকু সবার কাছে স্মৃতি হয়ে থাকে এবং সমস্ত কবি লেখকদের একটা বিরাট প্রাপ্তি এটা, একদম। তাই তো? আপনি যে অঙ্কন যে করেন, অঙ্কন যখন করেন, আপনার অঙ্কন স্কুল আছে নিশ্চয়ই? হ্যাঁ, আছে আমার। বর্তমানে কত ছাত্র আছে? এখন আমার একটা স্কুলে আছে প্রায় 65-70, আর এটার মধ্যে প্রায় 120 অ্যাপ্রক্স। বাহ, আপনি তো গিটারও বাজান, আমি মধ্যে মধ্যে ফেসবুকে দেখি আপনি গিটার বাজিয়ে। আসলে কলেজ সময়ে মানে গিটার নিয়ে একটা উন্মাদনা শুরু হয়েছিল আমাদের সময়। হ্যাঁ, গিটার নিয়ে যাওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার। তখন সেটার বশবর্তী হয়ে শ্রদ্ধেয় অলোক রঞ্জন দাসজির কাছে আমার প্রথম গিটার শিক্ষা শুরু হয়। তো উনি বললেন যে না, তুমি স্প্যানিশ না, প্রথম হাওয়াইন ধরো। তো ক্লাসিক্যাল আমার প্রথম মনে আছে, নবীন বরণের পরের নবীন বরণ, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন পুরানো সে দিনের কথা আমি স্টেজ পারফরমেন্স করেছিলাম। হ্যাঁ, মানে হাওয়াইন বাজিয়ে ক্লাসিক্যাল যেটা। তো একদম পরবর্তী সময় এমন হয়েছে যে আমার দ্বিতীয়বার এটাকে আবার বাজাতে হয়েছে, কারণ কলেজ তখনকার সময় গিটার নিয়ে ওঠা মানে একটা বিশাল বড় ব্যাপার, বিশাল ব্যাপার। পায়ে পায়ে হেঁটে গিয়ে স্কুলে। হ্যাঁ, মানে সাংঘাতিক ব্যাপার। এরপরে যখন স্পেন হাওয়াইটা আমাকে ছাড়তে হয়েছিল মাঝখানে, যে কোনো একটা কারণে আমি পারিনি সেটাকে। গানও তো করতেন, ছোট ছোট গান। হ্যাঁ, গান, হারমোনিয়াম আমি বাজাই। 1-2 লাইন গান শোনান, যেগুলো রবীন্দ্রের সঙ্গে, যে কোনো আপনার পছন্দ মতো, যেগুলো আজকে আমাদের প্রতিবাদে এসছেন, যে কোনো আপনার পছন্দ মতো 2 লাইন, 1 লাইন ইচ্ছে। আচ্ছা, গান তো অনেকগুলিই আছে, এর মধ্যে একটা গান আমার মনে পড়ছে না, যে আমায় প্রশ্ন করে নীল দুপুর তারা। একদম সেরা গান এটা। এটা আমার খুব প্রিয় একটা গান। এই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, না, একদম। সুরে বেসুরে গাই অনেক সময়। বিখ্যাত গান এটা, বিখ্যাত গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। বাহ বাহ,
অসাধারণ অসাধারণ। আপনি একজন অঙ্কন শিল্পী, কবি, সাহিত্যিক, লেখক, গিটারিস্ট এবং সঙ্গীত শিল্পীও বটে। চর্চা করলে ভালো করতে পারেন। এটাই। এবার আমরা শেষ প্রশ্ন আপনার কাছে যাব। ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম লেখালেখি করতে আসবে বা লিখছে নতুন স্কুল কলেজে, তাদের উদ্দেশ্যে আমাদের পজিটিভ বার্তা থেকে কি বার্তা দেবে লেখালেখির ব্যাপারে? লেখালেখির বিষয়ে মানে যেটা আমি লক্ষ্য করি, সাহিত্য ছাত্র হিসেবে আমার একটা জিনিসের দিকে খুব ঝোঁক প্রচণ্ড বেশি, এবং যেটাতে আমি খুব সচেতন থাকি একদম। বা থাকার চেষ্টা করি বলতে পারি, বানান বিষয়টা। বানানের বিষয়টা আমাদেরকে এখন প্রজন্মকে অনেক সচেতন হতে হবে। আমি একদম। সোশ্যাল মিডিয়াতে অনেক কবিতা দেখি, লিখে মানুষ পোস্ট করছে, সাধারণ ছোট ছোট লেখা দেখি, ভুলে ভরা, খুব খারাপ লাগে এগুলি দেখতে। এই বানান নিয়ে চর্চা কিন্তু পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে, আমাদের ত্রিপুরাতে তেমন এটা দেখা না যায় না, না। এটা আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন, মানে আমরা এটা কিছু কিছু জিনিস আমরা মানতে চাই না বা মানতে পারি না। একদম। ঠিক আছে, এইগুলি আমাকে মানতে হবে এবং এগুলিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেটা ভুল। আমরা ভুলটাকেই বাহবা দিয়ে যাচ্ছি কন্টিনিউ, একদম। এবং যেটা আমাদের সবচেয়ে মারাত্মক ভুল। আগামী প্রজন্মকে এটা নিয়ে ভাবতে হবে এবং নতুবা ভুগতে হবে। একদম। আপনি যদি না সত্যি ভাবেন কথা বলছেন। তাহলে আপনাকে ভুগতে হবে। কিছু কিছু প্রচলিত বানান অহরহ ভুল হচ্ছে, যেমন দেখেন দুর্গাপূজা বড় একটা ব্যানার হচ্ছে, লিখছে সবাই ঘটা করে যে সার্বজনীন। সার্বজনীন। অ্যাকচুয়ালি কথাটা সর্বজনীন, সবার সর্বজনীন। জন্য। সার্বজনীন মানে হচ্ছে জ্যেষ্ঠ যিনি, তো জ্যেষ্ঠদের তো বোঝা হয় না। না, সর্বজনীন সবার কিন্তু জন্য বোঝা। সার্বজনীন লেখা না, চলছে। ভুল লেখাটা, এই যে ব্যাপারটা আপনি দেখবেন, আপনি চোখে নিশ্চয়ই পড়েছে ব্যাপারটা, একদম। বড় বড় ব্যানার, ঘট পেছন দিয়ে লেখা বড় করে সম্মেলন, সম্মেলন লেখা, নয়ময় লেখা। অ্যাকচুয়ালি কথাটা ময়ময়, সম্মেলন। সম্মেলন নট সম্মেলন। এই যে ছোট ছোট যে ভুলগুলি, এগুলি মারাত্মক আকার ধারণ করছে। নত্যবিধি সত্যবিধি জানছে না, কোথায় ন ইউজ হচ্ছে। যদি দুইটা নয় একই হতো তাহলে তো একটাই ন থাকতো। একদম। যদি তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য একই হতো তাহলে তো একটা স থাকতো। এর মানে কি, আলাদা আছে মানে এটা আলাদা প্রয়োগ আছে, কোন জায়গাটা কোনটা বসাতে হবে সেটা জানতে হবে। এটা আমার নতুন প্রজন্মের কাছে একটা বড় বার্তা, যে আপনারা বানান সম্পর্কে সচেতন হন। যেটা খুব চোখে লাগে, পত্রিকাতে ভুল থাকে, কিছু বানান সংস্কার আইন আছে যেগুলি চেঞ্জ হয়েছে, আপনারা এগুলি পড়ুন, যেগুলি খুব দরকার। নত্যবিধান সত্যবিধান পড়ুন। এই জিনিসগুলি না জানেন, প্রনাউন্সিয়েশনটা যদি না জানেন, তাহলে বানান ভুল হবেই আপনার। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের পজিটিভতার কথা সাড়া দিয়ে আমন্ত্রণে এসছেন। ভীষণ ব্যস্ত আপনি জানি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকবার যখন আমন্ত্রণ করবো অবশ্যই গিটার নিয়ে আসবেন, অবশ্যই আমাদের চেষ্টা গান করব। শোনাবেন। আজকে আমরা এখানে শেষ করছি। যারা কাছে দূরে বসে পজিটিভতার পর্দায় চোখ রাখছেন, অনুষ্ঠান দেখলেন এবং দেখবেন পরবর্তী সময়ে, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।